ঈদের লম্বা ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরছে মানুষ। সড়কপথে স্বস্তি থাকলেও সার্ভার জটিলতায় ট্রেনের টিকিট নিয়ে ভোগান্তি। আমি লাইনে ওয়েট করে কাউন্টারে গেলাম, ওনারা বললো যে টিকিট নেই। তারপর বললো যে আপনার অনলাইনে প্রবলেম, সার্ভার ডাউন, নেট ডাউন, এই কারণে টিকিট আছে পর্যাপ্ত পরিমাণ, কিন্তু আমরা পাচ্ছি না। সাতক্ষীরায় ভেঙে যাওয়া বেড়ি বাঁধের চারপাশে বিকল্প রিং বাঁধ নির্মাণ। 4 দিন পর বন্ধ হলো লোকালয়ে পানি প্রবেশ। স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিত্র। মানিকগঞ্জের সড়কের পাশ থেকে কার্টুন বন্দী অবস্থায় নারীর ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার। পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। ইউক্রেন রাশিয়ার যুদ্ধে নিহত ময়মনসিংহের ইয়াসিনের পরিবারে আহাজারি। মরদেহ ফেরাতে সরকারের হস্তক্ষেপ চায় স্বজনরা। অনেক জায়গায় খোঁজখবর নিতেছি, কিন্তু তার নির্দেশ তারা পাচ্ছি না। হাই কমিশনের কাছে আমরা দাবি জানাচ্ছি যে এটা নিশ্চিত করে, মৃত্যু যদি নিশ্চিত হয়ে থাকে তাহলে আমরা যাতে লাশটা পাই। ঈদের ছুটিতে নীলফামারীর কৃত্রিম জল প্রণালী দেখতে ভ্রমণ পিপাসুদের ভিড়। দর্শনার্থীদের জন্য অবকাঠামোগত সুযোগ সুবিধা বৃদ্ধির তাগিদ। পার্কের মতো দর্শনীয় স্থান তৈরি করা যায় তাহলে এখানে আরো অনেক বেশি লোক আসবে। তারাগঞ্জ আর কিশোরগঞ্জের মাঝখানে, এই জন্য দেখা যাচ্ছে যে সবাই এখানে আসে। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। এতক্ষণ শিরোনামগুলো শুনছিলেন। ঈদের ছুটি কাটিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কর্মস্থলে ফিরছে মানুষ। ঈদের 9 দিনের ছুটি প্রায় শেষ পর্যায়ে, তাই বিভিন্ন প্রান্ত থেকে রেল, সড়ক ও নৌপথে ঢাকাসহ নিজ নিজ কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। রেলযোগে ফিরতে ভোগান্তিতে পড়তে হয় অনেক যাত্রীকে। গত রাত থেকে আজ সকাল পর্যন্ত সার্ভার ডাউন ছিল। সকাল 10টা নাগাদ সার্ভার জটিলতার সমাধান করা গেলেও ছিল ধীর গতি। পাশাপাশি যাত্রীরা টিকিট বুকিংয়ের ওয়ান টাইম পাসওয়ার্ড ওটিপি পাচ্ছিলেন না, ফলে টিকিট সংগ্রহে বিপাকে পড়তে হয় অনেককে। রাজশাহী, খুলনা ও চট্টগ্রাম থেকে ঠিক সময়ে স্টেশন ছেড়ে যায় ট্রেনগুলো। এদিকে সড়ক পথেও ফিরছেন বহু মানুষ। মহাসড়কে যানজট ও ভোগান্তি ছাড়াই স্বস্তিতে কর্মস্থলে ফিরতে পেরে খুশি যাত্রীরা। কাউন্টারে গেলাম, ওনারা বললো যে টিকিট নেই। তারপর বললো যে আপনার অনলাইনে প্রবলেম। তো এখন আমি ট্রাই করতেছি কিভাবে ঢাকায় যাব, কিভাবে টিকিট কালেক্ট করব। যাত্রী বেশি হয়ে গেছে, আবার টিকিট পাওয়া যাচ্ছে না। সার্ভার ডাউন, নেট ডাউন, এই কারণে টিকিট আছে পর্যাপ্ত পরিমাণ, কিন্তু আমরা পাচ্ছি না। সড়কপথের অবস্থা জানবো। সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাবিল হোসেন। নাবিল, বাসে যাত্রী চাপ কেমন দেখছেন, আর বাড়তি ভাড়া নেওয়ার কোনো অভিযোগ আপনার চোখে পড়েছে কিনা জানাবেন। সোয়াব, দেখুন ঈদের ছুটি প্রায় শেষ, ফলে আবারও কর্মস্থলে মানুষজন ফিরতে শুরু করেছেন। আমরা এই মুহূর্তে আছি সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল, এবং এখানে এসে আমরা যেটি দেখতে পেরেছি যে যারা ঈদের ছুটি কাটাতে বাড়িতে গিয়েছিলেন, কিংবা বিভিন্ন মানুষ যারা ভ্রমণ পিপাসী মানুষ, অনেকেই হয়তো ঈদের ছুটি কাটাতে বিভিন্ন স্থানে গিয়েছিলেন ঘুরতে, তারাও নিজ নিজ কর্মস্থল, অর্থাৎ সিলেটে যাদের কর্মস্থল, তারা সিলেটে ফিরতে শুরু করেছেন। ফলে বাসে যাত্রীদের ফেরার যে চাপ, সেই চাপটি গতকাল রাত থেকে আমরা দেখতে পাচ্ছি। আজ যত সময় গড়াচ্ছে ততই সেই চাপটা বাড়ছে, এবং যারা পরিবহন সংশ্লিষ্টরা আছেন তারা বলছেন যে যেহেতু আসলে আগামীকাল থেকেই অনেকের অফিস খুলবে, ফলে কাল রাত থেকেই এই যাত্রীরা সিলেটে ফিরতে শুরু করেছেন। আজ শুক্রবার ছুটির দিন, ফলে সেই চাপটা আরেকটু বেড়েছে, হয়তো রাতে সেই চাপ আরও বাড়বে। তবে যাত্রীরা বলছেন যেহেতু আসলে ঈদের ছুটি এবার বেশ লম্বা ছিল, ফলে তারা একটু স্বস্তিতে ফেরার জন্য একটু আগেভাগেই আসলে অনেকেই নিজের কর্মস্থলে ফিরছেন। বাড়তি ভাড়ার যে অভিযোগ, কোথাও কোথাও আসলে বাড়তি ভাড়ার অভিযোগ পেয়েছি, তবে তারা বলছেন যে অনেকটাই নির্বিঘ্নে স্বাচ্ছন্দ্যেই মূলত তারা আসলে ঈদে বাড়ি যেতে পেরেছেন, এবং পাশাপাশি এখন আবার বাড়ি থেকে ফিরতেও পারছেন। পাশাপাশি তারা যেটি বলেছেন যে যেহেতু
দেশে আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটা উদ্বেগের কারণ ছিল, তবুও বড় ধরনের কোনো ঘটনা না ঘটায় তারা স্বস্তিতেই আসলে বাড়িতে ফিরতে পারায় এবং সেই বাড়ি থেকে আবার নিজের কর্মস্থলে ফিরতে পারা তারা অনেকটাই খুশি। এবং তারা বলছেন যে এবার ঈদে লম্বা ছুটির কারণে পরিবার পরিজনের সাথে একটি ভালো সময় তারা কাটিয়েছেন। কেউ কেউ যারা ঘুরতে গিয়েছিলেন তারাও বলছেন যে তারা স্বাচ্ছন্দ্যে ঘোরাঘুরি করতে পেরেছেন। পাশাপাশি সিলেট যেহেতু একটি পর্যটন কেন্দ্র বা পর্যটন এলাকা, ফলে সিলেটে অনেক লক্ষাধিক পর্যটক কিন্তু এই ঈদের ছুটিতে এসেছিলেন। তারাও এখন আবার সিলেট থেকে আসলে নিজ নিজ কর্মস্থলে ফিরছেন। তারাও বলছেন যে তারা নির্বিঘ্নে এই যে পর্যটন কেন্দ্রগুলো সেই কেন্দ্রগুলোতে তারা ভ্রমণ করেছেন, কোনো ধরনের বিড়ম্বনা তাদের পড়তে হয়নি। গরম ছিল, কিছুটা আসলে যানবাহনের সংকট ছিল, এর বাইরে তারা তেমন কোন দুর্ভোগে পড়তে হয়নি এমনটি তারা জানিয়েছেন। ফলে তারা নির্বিঘ্নে তাদের মতো করে যে জায়গাগুলো আসলে রয়েছে, পর্যটন স্পটগুলো রয়েছে, সেগুলো ঘোরাঘুরির পর আবারও নিজ নিজ কর্মস্থল সেখানে তারা ফিরছেন। সিলেট থেকেই আসলে অনেকে নিজ নিজ কর্মস্থলে যাচ্ছেন, ফলে তারাও এখন পর্যন্ত স্বস্তি প্রকাশ করেছেন। বড় ধরনের ভাড়া বাড়তির অভিযোগ, সেই অভিযোগ আমাদের চোখে আসেনি। কিছু কিছু অসঙ্গতি, কিছু কিছু ভাড়া বেশি নেওয়ার অভিযোগ আছে, তবে সব মিলিয়ে যাত্রীরা বলছেন তাদের এবারের যাত্রাটা বেশ স্বস্তিকর হয়েছে। ছোঁয়া। ধন্যবাদ নাবিল, আপনি তো সড়কপথের খবরাখবর জানাচ্ছিলেন। এবার একটু রাজশাহীতে যেতে চাই, রেল যাত্রার কি খবর সেটা জানবো তারেক মাহমুদের কাছ থেকে। তারেক, সকাল থেকে যেটি দেখছিলাম সার্ভার জটিলতায় পড়তে হয়েছে অনেককে, এই সার্ভার জটিলতা কি এখন কেটেছে কিনা পুরোপুরি সেটা জানাবেন, এবং সময় মতো ট্রেনগুলো কি ছাড়ছে? ছোঁয়া, সার্ভার জটিলতা দুপুরের পর থেকে কাটতে শুরু করেছে এবং স্বাভাবিকভাবে আগের নিয়মে যেমন যারা টিকিট প্রত্যাশী রয়েছেন বিভিন্ন জায়গায় যাবেন ঢাকাসহ, তারা নির্দিষ্ট টাইমে কিন্তু টিকিট কাটতে পেরেছেন দুপুরের পর থেকে। এবং তারপর থেকে কিন্তু এখন পর্যন্ত রাজশাহী থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে যে ট্রেনগুলো ছিল সকাল থেকে, সেই ট্রেনগুলো আসলে নির্দিষ্ট সময়ে চলে গেছে। এবং সকাল থেকে আমি যতটুকু দেখেছিলাম যে রাজশাহীতে এই সার্ভার জটিলতার কারণে যারা কাউন্টারের যারা দায়িত্বরত ছিলেন তারা ঠিকমতো টিকিট দিতে পারছিলেন না, এবং যারা টিকিট কাটতে আসছিলেন বিশেষ করে সকাল 10টার পরে সার্ভার কিছুটা সচল হলেও সেখানে যেমনটি হচ্ছিল যে ওটিপি নম্বর যেটি যারা টিকিট প্রত্যাশী রয়েছে, যারা টিকিট কেটেছিলেন তাদের ওটিপি নম্বরটি আসলে তারা পাচ্ছিলেন না। এই কারণে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা থেকে কিন্তু অনেকে রাজশাহী রেল স্টেশনে শুধু ওটিপি নম্বরের জন্য তারা সেখানে অপেক্ষা করেছিলেন, এবং ওটিপি নাম্বার যাওয়ার পরে তারা সেখানে তাদের যে টিকিটটি সেটি কেটেছেন। এছাড়াও আমি যতটুকু দেখেছি রাজশাহীতে সকাল থেকে সিল্ক সিটি, বন্ধুবতী, বনলতা, তিতুমির, সাগরদাড়ি ট্রেন, ঢাকাসহ বিভিন্ন দেশের প্রান্তের যে ট্রেনগুলো সেগুলো কিন্তু নির্দিষ্ট সময়ে চলে গিয়েছে। এবং কাউন্টারে যতটুকু দেখেছি যে অ্যানালগ প্রিন্টের মাধ্যমে প্রিন্টের যে টিকিটগুলো সেগুলো দেওয়া হয়েছে, তবে সেই টিকিটগুলোতে সিট পাওয়া যায়নি এবং দুপুরের পর থেকে কিছুটা সচল হয়েছে সার্ভার। ধন্যবাদ তারেক সেই খবরাখবর জানানোর জন্য। গোপালগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় 20 জন আহত হয়েছেন, এর মধ্যে বাস ট্রাক সংঘর্ষেই অন্তত 15 যাত্রী আহত। সকালে ঢাকা খুলনা মহাসড়কে দুর্ঘটনা হয়। যাত্রীরা জানান ঈদ শেষে সেন্ট মার্টিন পরিবহনের একটি বাসে খুলনা থেকে ঢাকা ফিরছিলেন যাত্রীরা। বাসটি গোপালগঞ্জের সোনাকুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়, এতে আহত হন অন্তত 15 যাত্রী। অন্যদিকে একই স্থানে ঘণ্টাখানেক পরেই প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশাকে ধাক্কা দিলে দুটি গাড়ি খাদে পড়ে যায়, এতে আহত হন 5 যাত্রী। এদিকে টাঙ্গাইলে ট্রাক চাপায় নিহত হয়েছেন এক আনসার কমান্ডার। নির্বাচন ঘিরে রেখে দল গোছানোর কাজ জোরে সোরে শুরু হয়েছে। জেলা উপজেলায় দ্রুত সময়ের মধ্যে কমিটি সহ 300 আসনে প্রার্থী দিতে কাজ করছে এনসিপি, এমনটা জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে রংপুর কেরামতিয়া জামে মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। সার্জিস বলেন, শুধু ভারত নয়, সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে সকল দেশের সাথে সম্পর্ক থাকলে সামনের দিকে এগিয়ে যাবে দেশ। এ সময় বৈষম্য বিরোধী আন্দোলনের জেলা ও মহানগরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমরা যা করতে চাই, বাংলাদেশকে নিয়ে যে স্বপ্নগুলো দেখি, আমাদের যে প্রত্যাশা, সেগুলো তুলে ধরতে এবং জনগণ আসলে কি চায়
এত ত্যাগের পরে, রক্তের পরে যে নতুন বাংলাদেশে, এই বাংলাদেশে তাদের চাওয়া কি, সেগুলো শুনতে আমরা তাদের কাছে যাব। আমরা সেই কাজগুলোই করছি। ভাঙনের 4 দিন পর সাতক্ষীরার খোলপেটুয়া নদীর ভাঙা বাঁধের পাশে বিকল্প রিং বাঁধ দিয়ে লোকালয়ে পানি প্রবেশ বন্ধ করা হয়েছে। দুপুরে 362 মিটার রিং বাঁধ নির্মাণের কাজ শেষ হয়। বন্ধ হয় জোয়ারের পানি প্রবেশ। এখন রিং বাঁধের ওপর জিও টিউবে বালু দিয়ে সেটি উঁচু করার কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। স্থানীয়রা জানায় ঈদের দিন জোয়ারের তোড়ে বিচ্ছুট এলাকায় খোলপেটুয়া নদীর বেড়ি বাঁধের 200 ফুট অংশে ভাঙন দেখা দেয়। পানির তোড়ে ধসে পড়ে মাটির ঘর বাড়ি, তলিয়ে যায় মাছের ঘের আর কৃষি জমি। ক্ষতিগ্রস্ত হয় আনুলিয়া ইউনিয়নের অন্তত 11টি গ্রাম। পানি নেমে যাওয়ার পর স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিত্র। বাঁধ মেরামতে সহযোগিতা করছেন সেনা সদস্যরা। দুর্গত এলাকায় ত্রাণ ও চিকিৎসা সেবা দিয়েছে কোস্ট গার্ড ও নৌবাহিনী। এটা অস্থায়ীভাবে একটা ব্যবস্থা করা, এটা ডেভেলপ হবে এবং এখানে পরবর্তীতে ওয়ার্ল্ড ব্যাংকের আমাদের একটা প্রকল্প হাতে নেওয়া হচ্ছে, 10টা পোল্ডার মিলে একটা রিহ্যাবিলিটেশন প্রজেক্ট হচ্ছে। সেই প্রজেক্টের আওতায় এখানে আমরা তখন সাস্টেনেবল বাঁধ নির্মাণ করতে সক্ষম হবো আশা করছি। সাতক্ষীরায় খোলপেটুয়া নদীর বেড়ি বাঁধ ভাঙনের 5ম দিনে এসে বন্ধ করা গেছে লোকালে লবণাক্ত পানি প্রবেশ। বেরিয়ে আসতে শুরু করেছে ক্ষত চিহ্ন। এ বিষয়ে আরও জানবো, যুক্ত হচ্ছেন সহকর্মী আকরামুল ইসলাম। আকরাম, আমরা যেমনটা বলেছি যে বিকল্প রিং বাঁধ দিয়ে পানি প্রবেশ বন্ধ করা হচ্ছে, এখন মূল বাঁধে যে সংস্কার কাজ সেটি কবে থেকে শুরু হবে? আর আপনার মাধ্যমে অবশ্যই ক্ষয়ক্ষতির চিত্রটা একটু দেখে আসতে চাই। আমার পেছনেই যে বাঁধটি দেখছেন, এটি মূলত যে মূল বাঁধ। তবে এই বাঁধটি কিন্তু এই যে দুর্যোগ মুহূর্তে সংস্কার করা সম্ভব নয়। এখন বিকল্প রিং বাঁধ দিয়ে লোকালয়ে পানি প্রবেশ এরই মধ্যে বন্ধ করেছে পানি উন্নয়ন বোর্ড। এবং যে ক্ষয়ক্ষতির কথা বলছেন, এলাকার মানুষদের মাছের ঘের, মাটির তৈরি যে ঘরবাড়ি, সেগুলো কিন্তু ধসে পড়েছে। রাস্তাঘাটও কিন্তু নষ্ট হয়ে গেছে। এই মানুষদের নানাভাবে তারা ক্ষয়ক্ষতি হয়েছে। এরই মধ্যে কিন্তু উপজেলা প্রশাসন এবং সেনাবাহিনীর সহযোগিতায় উপকূলীয় অঞ্চলের যে বেড়িবাঁধগুলো রয়েছে, সেই বেড়িবাঁধের যে মাছ চাষিরা তারা পাইপ প্রবেশ করিয়ে বাঁধগুলো নষ্ট করেন, তার একটি অভিযান কিন্তু শুরু করেছেন। আমরা একটু সরাসরি অভিযানের যিনি নেতৃত্ব দিচ্ছেন তার কাছে একটু জানতে চাই, আপনারা এখানে কি ধরনের অভিযান পরিচালনা করছেন? ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আপনারা জানেন যে সাতক্ষীরা জেলার সম্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট যারা মোস্তাক আহমেদ স্যারের সদর নির্দেশনা মোতাবেক আজকে থেকে এখান দিয়ে যেসব অবৈধ পাইপ লাগিয়ে মানুষ পানি নিষ্কাশনের চেষ্টা করেছে বা যারা ইতিপূর্বে করতেছিল, সেগুলো অপসারণ করার জন্য নির্দেশনা প্রদান করেছে। এবং তার সদর নির্দেশনা মোতাবেক আমরা বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশের যৌথ সহায়তায় আমি অত্র উপজেলার সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এখন থেকে এই কার্যক্রম শুরু করছি। এবং মানিকগঞ্জের সড়কের পাশে কার্টন বন্দি অবস্থায় মিলেছে অজ্ঞাত এক নারীর মরদেহ। দুপুরে সদর উপজেলার পুটাল ইউনিয়নের মিত্রা বরুন্ডিয়া আঞ্চলিক সড়কের এগারশ্রী এলাকা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে অন্য কোনো স্থানে হত্যার পর গতরাতের কোনো এক সময় মরদেহ ফেলে রেখে যাওয়া হয়। পুলিশ জানায় সকালে রাস্তার পাশে রক্তমাখা কার্টুনটি পড়ে থাকতে দেখেন স্থানীয় কয়েকজন। পরে তারা পুলিশে খবর দেন। ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে নেয় পুলিশ। ওই নারীর পরিচয় শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছেন সদর থানার ওসি। এই ঘটনার আরো খবরাখবর জানবো। মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী BM খোরশেদ। খোরশেদ, নিহত নারীর পরিচয় জানা গেল কিনা, আর হত্যাকাণ্ড সম্পর্কে পুলিশ কি বলছে? ছোঁয়া, এখনও আসলে নিহত যে নারী, সেই নারীর পরিচয় কিন্তু শনাক্ত হয়নি। তবে কিছুক্ষণ আগে আমি সিআইডির যে অফিসার ইনচার্জ এবং সদর থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা তাদের সঙ্গে আমার কথা হয়েছে। তারা যেটি জানিয়েছেন যে তারা তথ্য প্রযুক্তির সহায়তায় সেই নারীর আসলে পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছেন। একইভাবে তারা এখনও যে ক্রাইম চেইন রয়েছে সিআইডির এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তারা বলেছেন যে যেহেতু সড়কের পাশে এই কার্টুন
বন্দি এই মরদেহটি রাখা হয় এবং এটি এসির কার্টন ছিল। আমরা মরদেহটি পুলিশ কার্টন থেকে বের করার পর যে বিষয়টি দেখেছি যে সেইখানে কার্টনের ভেতরে কিন্তু তার হাত পা ভেঙে ভাঁজ করা হয়েছে, তার মাথা আসলে ঘাড় সবকিছু আসলে ভেঙে আসলে ছোট করে এই এসির কার্টনের ভেতরে আসলে বাঁধা হয়েছে এবং একইভাবে কার্টনের উপরেও কিন্তু আসলে রশিদে কিন্তু বাঁধা ছিল এবং এই নারীর পরনে শুধুমাত্র সালোয়ার ছিল, এর গায়ে কিন্তু আসলে কোনো পোশাক ছিল না এবং 20 থেকে 25 বছর বয়সী এই নারীর মরদেহ শনাক্তের জন্য, তার পরিচয় শনাক্তের জন্য প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা করছেন এবং ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং অন্য জায়গা থেকে আসলে হত্যার পর এই নারীর মরদেহ গুম করার উদ্দেশ্যে আসলে এই যে রাস্তার পাশে বাসজারের রাস্তার পাশে আসলে ফেলে রাখা হয়েছিল। খুরশেদ, খুবই নির্মম একটি ঘটনা। আপনি থাকুন সেখানে, পরবর্তীতে আপনার সাথে আবারও যোগাযোগ করে বাকি ঘটনা জেনে নেব। ময়মনসিংহের গ্রামের ছেলে ইয়াসিন 3 মাস আগে যোগ দিয়েছিল রাশিয়ান সেনাবাহিনীতে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধে অংশ নিয়ে বোমার আঘাতে মৃত্যু হয়েছে তার। চুক্তিভিত্তিক সৈনিক হিসেবে রাশিয়ান আর্মিতে যোগ দিয়েছিলেন তিনি। এমন ঘটনায় হতবাক এলাকাবাসী। মৃত্যুর পর খোঁজ নেয় মরদেহের। লাশ দেশে ফিরিয়ে আনা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। 6 মাস আগে রাশিয়া গিয়ে কিভাবে অজপাড়া গ্রামের দরিদ্র পরিবারের ছেলে ইয়াসিন যোগ দিলেন সেখানকার সেনাবাহিনীতে। আমার কথা, আমার হৃদয়ের স্পন্দন শুনতে পাচ্ছে কিনা আমি জানি না, তবে আমার বাবার এই স্বপ্ন, আমার এই পোশাক আমার বাবাকে উৎসর্গ করলাম। ময়মনসিংহ গৌরীপুরের ডৌহাখলার যুবক ইয়াসিন 6 মাস আগে চীনা কোম্পানির হয়ে ইলেকট্রিশিয়ানের চাকরি নিয়ে রাশিয়া যান। পরে চাকরি ছেড়ে চুক্তিভিত্তিক সৈনিক হিসেবে যোগ দেন রাশিয়ার সেনাবাহিনীতে, অংশ নেন ইউক্রেন যুদ্ধে। পরবর্তীতে তার সহযোদ্ধা রাকিব নামে আরেক বাংলাদেশি যুবকের ভয়েস মেসেজ পায় ইয়াসিনের পরিবার। ইয়াসিন আমার ছোট ভাই, ওকে আমি খুবই শ্রদ্ধা করতাম, কিন্তু ওর এই অকাল মৃত্যুর খবরটা পাইয়ে আমার খুবই কান্না জড়িত ভাবে কথা বলতাছি। খবরটা আমি আজকে পাইলাম 27 রোজার দিন ওর উপরে বম পড়ছে, একবার তছনছ হইয়া মারা গেছে। ঈদের পরদিন পরিবার জানতে পারে গেল 27 মার্চ নিহত হয়েছে ইয়াসিন। ইয়াসিনের মৃত্যুর খবরে শোক স্তব্ধ পুরো পরিবার, বাড়ি জুড়ে আহাজারি। আমি আর কি বলবাম, আমার উত নাই, আমার উতে মোবাইল করে না। ঈদের পরের দিন সন্ধ্যার আগে বিকাল দিক দেয় যখন মোবাইলে দেখা হয়েছে তখন জানা হয়েছে। গৌরীপুরের ডৌহাখলা গ্রামের মৃত 70 মিয়ার ছোট ছেলে ইয়াসিন শেখ। ভাই আর মাকে নিয়ে অভাব অনটনের সংসার। পরিবার চালাতে রোজগারের আশায় পাড়ি জমায় প্রবাসে। এখন মরদেহ ফেরত পাওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। 6 মাস আগে একটা কোম্পানি দিয়েছিল, কোম্পানি থেকে 3 মাস করার পর বলতেছে আমার ভাই আমি থাকতাম না, আমি অন্য কোম্পানি দেখি। অন্য কথা বলা করে রাশিয়া সৈনিকে যোগ দেয়। অনেক জায়গায় খোঁজ খবর নিতেছি, কিন্তু তার নির্দেশ তারা পাচ্ছি না। না পাঠাতে আমার দেশবাসী দরিয়া সবাই আতঙ্কিত। হাই কমিশনের কাছে আমরা দাবি জানাচ্ছি যে এটা নিশ্চিত করে, মৃত্যু যদি নিশ্চিত হয়ে থাকে তাহলে আমরা যাতে লাশটা পাই, এলাকাবাসী যাতে লাশটা পাই, বাবা মা যাতে সেই লাশটা পায়। স্থানীয় প্রশাসন বলছে বিষয়টি এখনো পরিবার থেকে জানায়নি, তবে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে ইউএনও। শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করলে আমরা অবশ্যই প্রশাসনের পক্ষ থেকে যতটুকু ব্যবস্থা নেওয়ার আমাদের বিধির মধ্যে পড়ে, আইনের মধ্যে পড়ে, আমরা তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব। পরিবারের সুখ স্বাচ্ছন্দ্যের আশায় জীবনের সর্বোচ্চ বাজি ধরেছিলেন ইয়াসিন, নেমেছিলেন যুদ্ধে। ভাগ্যের নির্মমতায় এখন লাশ হয়েও ফিরতে পারছেন না তিনি। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। যশোরে এলজিইডির আওতাধীন বেশ কিছু সড়কের উন্নয়ন কাজ অসমাপ্ত অবস্থায় পড়ে আছে বছরের পর বছর। ফলে এসব সড়কে চলাচলে ভোগান্তির শেষ নেই স্থানীয়দের।
যশোর সদরের তৈলকুপ বাজার থেকে কাশিমপুর হয়ে দিঘির পার প্রায় ৪ কিলোমিটার এই সড়কে চলাচলে ভোগান্তি বহু বছরের। অসমাপ্ত উন্নয়ন কাজ বাড়িয়েছে দুর্ভোগের মাত্রা। ২০১৯ সালে রাস্তাটি পাকা করার কাজ শুরু হয়। পরের বছরের জুনে কাজ শেষ হওয়ার কথা থাকলেও কয়েক বছর ধরে পড়ে আছে অসমাপ্ত অবস্থায়। কোথাও কোথাও উঠে গেছে বিছানো ইটসুরকি। রাস্তায় খানাখন্দ আর ধুলাবালির কারণে চলাচলকারীদের পাশাপাশি নাকাল স্থানীয় বাসিন্দারাও। গাড়ি টাড়ি নিয়ে যাচ্ছে না, সাইকেল চালায় যাওয়া যাচ্ছে না। এই রাস্তায় যখন মাটির গাড়ি চলে তখন কাদা হয়ে যাচ্ছে। ভ্যান চালায় বুঝলেন, এই খোয়াটা পরে টায়ার টায়ার লিকে যায়, বুঝতে পেরেছেন, আমরা চালাতে পারি না। অত্যন্ত ধুলো, বালি, দোকানপাট, বাড়িঘর দোর, রাস্তাঘাট চলাফেরা করা অত্যন্ত কষ্ট। ১০-১৫টা গ্রাম মতো এই রাস্তাতেই চলাচল করে। আসলে এই রাস্তাটা অনেক দিন যা পড়ে রয়েছে। এই রাস্তাগুলো কোনো খেয়ালই নেই সরকারের। একই চিত্র হুদারমোড় ফুলবাড়ি পুলিশ ক্যাম্প সড়ক, মনোহরপুর যোগীপাড়া থেকে ওসমানপুর সড়ক সহ এলজিইডির আওতাধীন অন্তত 10টি রাস্তার। ৪-৫ বছর আগে এসব সড়ক কার্পেটিংয়ের কাজ শুরু হলেও তা শেষ হয়নি। মাঝপথে সরে পড়েন ঠিকাদাররা। বছরের পর বছর কাজ পড়ে থাকায় দুর্ভোগে চলাচলকারীরা। এই রাস্তাটা 2 কিলো পথ হেরিং থাকার কারণে আমাদের যাতে খুব কষ্ট হয়। এই রাস্তা তো অনেকদিন ধরে ভোগান্তি আসছে, তারপরে কালভার্ট গুলো করছে, সে কালভার্টে গুড়ায় কোনো মাটি দিইনি। গর্ত গাড়ি যাচ্ছে, গরু গাড়ি জাতি পাইতে না, অনেকটা পড়ে যাচ্ছে। ঠিকাদারদের দাবি, করোনা মহামারী আর বিগত সরকারের আমলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের চাঁদাবাজির কারণে কাজ শেষ করা যায়নি। করোনার সময় আমাদের প্রজেক্টে টাকা দিচ্ছিল না। 20 থেকে 23 সাল পর্যন্ত এই টানা সমস্যা ছিল। 23 সালে জুন জুলাই পর্যন্ত এই 4-5 বছরের মধ্যে আমরা অনেক টাকা লসে পড়ে গেছি। তারপর ওই টাইমে কিছু চাঁদাপাতির ব্যাপার ছিল। এলজিইডির নির্বাহী প্রকৌশলী বলছেন, ঠিকাদারদের গাফিলতির কারণেই দীর্ঘদিনেও বেশ কিছু সড়কের উন্নয়ন কাজ শেষ হয়নি। জনসাধারণের দুর্ভোগ লাঘবে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। কিছু কাজ আমরা পিপিআর অনুযায়ী কন্ট্রাক্ট ক্যান্সেল করে আবার পুনরায় ঠিকাদার নিয়োগ করে কিছু কাজ করেছি। আবার কিছু ঠিকাদার ম্যানেজমেন্ট মিটিংয়ের মাধ্যমে তাদেরকে ডেকে নিয়ে এসে তাদেরকে ডেকে নিয়ে এসে সেই কাজগুলো আবার পুনরায় শুরু করা হয়েছে। আশা করছি যে উইদিন প্রজেক্ট পিরিয়ডের মধ্যে কাজগুলো সমাপ্ত করা সম্ভব হবে। জাহিদ হাসান, যমুনা নিউজ। পর্যটকদের অন্যতম আকর্ষণ নীলফামারী কিশোরগঞ্জের যমুনেশ্বরী নদীর উপর নির্মিত ব্রিজ, যার উপর দিয়ে প্রবাহিত হয় তিস্তা সেচ প্রকল্পের পানি আর নিচ দিয়ে নদীর পানি। এই ব্রিজ সদৃশ্য অবকাঠামোটি অ্যাকুইডাক্ট বা কৃত্রিম জল প্রণালী। ঈদের ছুটিতে মনোরম এই দৃশ্য দেখতে ভিড় জমায় ভ্রমণ পিপাসুরা। ব্রিজের মতো দেখতে এই অবকাঠামোর নাম অ্যাকুইডাক্ট বা কৃত্রিম জল প্রণালী, যার উপর দিয়ে প্রবাহিত হয় তিস্তা সেচ প্রকল্পের বগুড়া ক্যানেলের পানি আর নিচ দিয়ে প্রবাহিত হয় যমুনেশ্বরী নদী। নীলফামারীর কিশোরগঞ্জের যমুনেশ্বরী নদীর উপর অবস্থিত এই অ্যাকুইডাক্টটি স্থানীয়ভাবে পরিচিত বাহাগিলি ব্রিজ হিসেবে। দেশের উত্তরাঞ্চলে এ ধরনের অবকাঠামো আর নেই। তিস্তা সেচ প্রকল্পের যে আর কি পানি, যেটা আর কি পানি উন্নয়ন বোর্ড যে কাজ করছে, সেটা হচ্ছে ওপর দিয়ে যায় আর নিচ দিয়ে হচ্ছে আমাদের যমুনেশ্বরী নদীর হচ্ছে পানি যায়। আর এটা মূলত যখন সেচের আবাদ হয় সেই সময় মূলত পানি আসলে ছেড়ে দেওয়া হয়। উপর দিয়ে আপনার তিস্তার পানি যায়, নিচ দিয়ে নদীর পানি যায়। এদিক দিয়ে আমাদের অনেকটাই ভালো লাগে, কিন্তু এখানে আর অন্য কোথাও এরকম ব্রিজ আমরা দেখতে পাই না। তারাগঞ্জ আর কিশোরগঞ্জের মাঝখানে, এই জন্য দেখা যাচ্ছে যে সবাই এখানে আসে। আর এটা অনেক আগে থেকেই আর কি এই ব্রিজটা, এর আগে স্টিল ছিল, এই জন্য স্টিলের ব্রিজ নামে পরিচিত ছিল। আশপাশে কোনো পার্ক বা দর্শনীয় স্থান না থাকায় ঈদের ছুটিতে অ্যাকুইডাক্টে ভিড় করছেন বিনোদন প্রেমীরা। দর্শনার্থীরা বলছেন, বসার স্থান, ভালো রেস্টুরেন্ট ও শিশুদের জন্য বিভিন্ন রাইডের ব্যবস্থা করলে বাড়বে লোক সমাগম। নীলফামারীর মধ্যে হচ্ছে আশেপাশে কোনো ভালো ঘোরার জায়গা নেই, তো এই আশেপাশে যে ছোট ছোট জায়গাগুলো আছে সেগুলো হচ্ছে ভালো। এগুলোতে ঘোরার মতো জায়গা, আমরা যে কোনো অকেশনগুলোতে একটু এগুলোতে ঘুরতে পারি। যদি চারপাশে গাছ লাগানো যাইতো আর বাচ্চাদের খেলার জন্য যদি কিছু রাইড থাকতো তাহলে আরো ভালো হতো। পার্কের মতো দর্শনীয় স্থান তৈরি করা যায় তাহলে এখানে আরো অনেক বেশি লোক আসবে। পানি উন্নয়ন বোর্ড বলছে, অ্যাকুইডাক্ট এলাকায় দর্শনার্থীদের বসার ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিশ্রুতি, লিজ দেওয়ার মাধ্যমে ভালো রেস্টুরেন্ট ও অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধির। 2 বছর থেকে করছি, আর ওইখানে ছোট্ট একটা মুদি দোকানের মতো আছে আর কি। এরকম আমাদের আসলে দোকান করার কোনো সুযোগ নেই, তবে কেউ যদি লিজ দিয়ে করতে চায় সেক্ষেত্রে হয়তো আমরা উপরের পারমিশনের জন্য চাইতে পারি।
শিশুদের জন্য রাইড সহ বিভিন্ন বিনোদনের সুযোগ সুবিধা বাড়ালে যমুনেশ্বরী অ্যাকুইডাক্ট হতে পারে উল্লেখযোগ্য দর্শনীয় স্থান। মাহমুদ রফিন, যমুনা নিউজ, নীলফামারী। যুগের পরিবর্তনের সাথে আধুনিকতার মোড়কে ঈদ উৎসবে এসেছে নতুনত্ব। 90 দশকের আয়োজনে যে বৈচিত্র্য ছিল তা একেবারেই হারিয়ে ফেলেছে বর্তমান প্রজন্ম। ঈদকে ঘিরে উৎসব আমেজ ও সরলতার আনুষ্ঠানিকতা এখন শুধুই মুঠোফোনে বা ঘরবন্দি। সে গল্প জানাবেন সহকর্মী সাগর ফরাজি। মাইশা, রাফসান ও সাবিরা 3 ভাই বোন। ঈদ আনন্দে যেখানে হাতে থাকার কথা টমটম, রঙিন বেলুন, ময়ূরের গাড়ি সহ খেলনা সামগ্রী, সেখানে মুঠোফোনে কার্টুন দেখায় মশগুল তারা। আমি বাইরে গেছিলাম, বাইরে কোনো খেলার মাঠ ছিল না, এর জন্য আমি বাসায় এসে মোবাইল দেখছি, যদিও আমার চোখের সমস্যা। আমরা যেভাবে ঈদ কাটাইতাম কিন্তু সেভাবে বাচ্চারা পাচ্ছে না, কারণ আগেকার খেলাধুলা ছিল, মোবাইল ছিল না, শুধু টিভি ছিল। আর মোবাইল এখন এত হয়ে গেছে যে বাচ্চারা শুধু সারাক্ষণ মোবাইলে দেখে। 90 দশকের পর থেকে ঈদ উদযাপনের অনুষঙ্গগুলো বিলীন প্রায়। শৈশবে কাটানো সময়গুলো মনে পড়লে বর্তমানদের জন্য হতাশাগ্রস্ত হয়ে পড়েন সেই প্রজন্মের মানুষ। আধুনিক অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, যেটা আমাদের সঙ্গে একটু তাল মিলাতে একটু সমস্যা হয়। ঈদের অনুষ্ঠান নাই, আমরা যেগুলো ফুর্তি করছি এখন তা নাই। আমরা আগে যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো ছিল সেগুলো যদি এখন ফিরে আসে আমরা খুশি হব। এই সিজনে যদি ঈদ হয়েছে ঘোড়ার দৌড় বা মই দৌড়, আর বর্ষার সিজনে ঈদের দেখছি নৌকা বাইচ, এই ধরনের বেশিরভাগ আমরা এগুলো দিয়ে সময় কাটাইছি। একসময় যৌথ পরিবারের ঈদ ছিল ভ্রাতৃত্বের বন্ধনে। ঈদের আগের দিন মেহেদি দেওয়া ও পিঠাপুলির মধ্য দিয়ে শুরু হতো উৎসব। তবে আধুনিকতার মিছিলে মুঠোফোনের ছোঁয়ায় শহর থেকে গ্রামেও পিষ্ট হয়েছে ঐতিহ্য সংস্কৃতি। সমস্ত বান্ধবীরা মিলে একসাথে হই হুল্লো করছি, বেড়াইছি, এর বাসায় গেছি, ওর বাসায় গেছি। এই সময় ছেলেমেয়েরা ওই জিনিসটা পায় না। ছেলেমেয়েরা মোবাইলে এত অসুস্থ থাকে যে ওই খেলা, গ্রামীণ খেলাগুলাও খেলতে পারে না। একত্রিত হতে গেলে আসলে আমাদের অনেক সমস্যার মুখাপেক্ষী হতে হচ্ছে। একবিংশ শতাব্দীতে মোস্তফা নামের ভিডিও গেমস থেকে ভাইস সিটি গেমসে প্রবেশের মাধ্যমে ভুলতে শুরু করে গ্রামীণ ঐতিহ্য। এর মধ্যে হারিয়েছে সিনেমা হল সহ ঈদানন্দের আয়োজনও। এখন চর্চা সাউন্ড বক্স বাজানো, আতশবাজির মতো সংস্কৃতি। আমাদের এলাকায় যেসব হলগুলো আছে এগুলোতে নানা রকম নতুন নতুন ঈদের রিলিজ হওয়া ছবিগুলো চলতো, কিন্তু ইদানিং সিনেমাগুলো হলগুলো বন্ধ হওয়ার কারণে সিনেমাও চলে না। আগে দেশে অনেক লোক হইতো, এখন ব্যবসা কম, কারণ এখন নতুন মোবাইলে অনেক উন্নত মানের গেম বের হয়েছে, তারপরে কম্পিউটার অনেক ভালো ভালো গেম আছে। পারিবারিক শিক্ষা ব্যবস্থা সহ সামাজিক দায়বদ্ধতার মধ্যে রেখে বাঙালি সংস্কৃতি ধরে রাখার কথা জানান সমাজ ও মানুষ গড়ার কারিগররা। সরকার প্রধান থেকে শুরু করে সমাজপতি এবং আমরা যারা সিভিল সোসাইটি হিসেবে কথা বলি তাদেরও উচিত আমাদের ইতিহাস ঐতিহ্যগুলো এই প্রজন্মের কাছে তুলে ধরা। সম্প্রীতির বন্ধন, আন্তরিকতা সৃষ্টির এই কাজগুলো যদি আমরা করি তাহলে আমাদের সামনের ঈদের আনন্দ আমরা ভোগ করতে পারবো এবং মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা, মমত্ববোধ, এটা তৈরি করতে পারবো আমরা। একসময় এই বক্সগুলো আমি বা আমার প্রজন্মের কাছে খুবই পরিচিত ছিল। ঈদের সালামি নিয়ে বাবার চক্ষু আড়াল করে এখানে ছুটে আসতাম। এখন কালের পরিক্রমায় এগুলো বিলুপ্তে প্রায়। শুধু এই প্রজন্ম নয়, আমার আগের প্রজন্মেও এরকম আরও অনেক খেলা ছিল, সেগুলো বিলুপ্ত হয়ে গেছে। বর্তমান প্রজন্মের কাছে শুধুই মুঠোফোন ও ঘরবন্দি জীবন। এখান থেকে বেরিয়ে আসতে এবং শিশুদের মানসিক বিকাশে গ্রামীণ যে খেলাগুলো রয়েছে সেগুলো আবারও চর্চা করার প্রয়োজন। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর।